আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইফুল ইসলাম মাসুম। আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক, ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। ইটালি পশ্চিম ইউরোপের একটি একীভূত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। সেনজেন চুক্তি স্বাক্ষরকারী বিধায় সেনজেন ভিসা নিয়ে এদেশে প্রবেশ করা যায়। ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা ইউরো। এদেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে। ইটালির উত্তর সীমান্তে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইটালীয় উপদ্বীপ। মেডিটারিয়ান সমুদ্র সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলি ও সার্দিনিয়া এবং আরও অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান মারিনো ও ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইটালি অধিভুক্ত। অপরদিকে ক্যাম্পিওনে দি ইটালিয়া বহির্ভূত সুইজারল্যান্ড ধারণ করেছে। ইটালির সীমানা ক্ষেত্রটি প্রায় 3,01,338 বর্গ কিলোমিটার, 1,16,346 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। ঋতুময় ইটালীয় জলবায়ু নাতিশীতোষ্ণ। 60.6 মিলিয়ন, 6.5 কোটির উপরে অধিবাসী সংবলিত ইটালি জনসংখ্যার দিকে ইউরোপে পঞ্চম ও বিশ্বে 23তম জনবহুল দেশ। এর রাজধানী রোম। ইটালীয় শব্দ রোমা শহর। শতাব্দীর পশ্চিমা সভ্যতায় রোমান সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্রস্থল হওয়ার কারণে এটিকে রাজধানী করা হয়। এর অবনতির পর ইটালি বহুসংখ্যক ভিনদেশী জার্মানিক উপজাতি যেমন লোম্বার্ডস ও অস্ট্রো-রুগোথস থেকে শুরু করে বাইজেন্টাইনস এবং পরবর্তীতে নর্মানস সাথে আরও অনেকে অনুপ্রবেশ সহ্য করেছে। পরবর্তী শতাব্দী রেনেসাঁর জন্মভূমি হয়ে ওঠে। ইটালির অখণ্ড আকারের পরবর্তীকালীন ইউরোপীয় বুদ্ধিদীপ্ত গতিবিধি ও চিন্তা ধারণা ব্যাপকভাবে উর্বরতা পায়। রোমানোত্তর ইতিহাসে যদিও ইটালি অনেক রাজ্য ও নগরে বিভক্ত ছিল, সার্দিনিয়া রাজ্য, 2 সিসিলিয়া রাজ্য, ডাচি অফ মিলান কিন্তু 1861 সালে একীভূত হয় ইতিহাসের এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে, যা ইল রিসরজিমেন্ট পুনরুত্থান নামে পরিচিত। 19 শতকের শেষের দিকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইটালি ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এর শাসন লিবিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, আলবেনিয়া, ডোডেকানিস পর্যন্ত বর্ধিত করে ও চীনের তিয়ানজিং শহর ও এতে সম্মতি প্রদান করে। বর্তমান ইটালি একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটাকে বিশ্বের 23তম উন্নত দেশ রূপে গণনা করা হয় ও জীবনের মান নির্দেশ বিচারে বিশ্বের সেরা 10-এ ইহার স্থান। ইটালীয়রা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত এবং প্রতি ক্যাপিটাতে আছে উচ্চ নমিনাল জিডিপি। ইটালি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। এটি ইউরো জোনের ও একটি অংশ। এছাড়াও এটির G20 এবং ন্যাটোর সদস্যপদ রয়েছে। ইটালি রয়েছে বিশ্বের 8ম বৃহত্তম নমিনাল জিডিপি, 10ম উচ্চতর জিডিপি, পিপিপি এবং 6ষ্ঠ বৃহত্তম সরকারি বাজেট। এটি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন
কাউন্সিল অফ ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড নেশনসের সদস্য। ইটালির রয়েছে বিশ্বের 9ম বৃহত্তম ডিফেন্স বাজেট এবং নেটো নিউক্লিয়ার সরঞ্জামের অংশীদারত্ব। ইটালির ইউরোপীয় ও পৃথিবীব্যাপী সামরিক সংস্কৃতি এবং কূটনৈতিক সম্পর্কে বিশাল ভূমিকা পালন করে। ইউরোপীয় রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব দেশটিকে দিয়েছে আঞ্চলিক শক্তি। দেশটির রয়েছে সরকারি উচ্চ শিক্ষা কাঠামো ও উচ্চ বিশ্বায়িত জাতি। ইটালির ইতিহাস, এর প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক সময় নিয়ে আলোচনা করা হলো এখানে। প্রাচীনকালে ইটালি ছিল রোমানদের স্বদেশভূমি এবং রোমান সাম্রাজ্যের প্রধান শহর। খ্রিস্টপূর্ব 753 সালে রোম নগরী প্রতিষ্ঠিত হয়েছিল এবং খ্রিস্টপূর্ব 509 সালে এটি একটি প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যখন সিনেট এবং সাধারণ জনগণ দ্বারা রাজতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করা হয়। এরপর রোমান প্রজাতন্ত্রটি উপদ্বীপের ইস্টাকশন সেল্টস এবং গ্রিকদের নিয়ে ইটালিকে একীভূত করেছিল। এরপর রোম ইটালি জনগণের ফেডারেশনকে পশ্চিম ইউরোপ, উত্তর আফ্রিকা এবং নিকট পূর্বের এপিরাস, গল, ব্রিটেন, হিস্পোনিয়া, লুসিটানিয়া, বালকানস, রাশিয়া, ম্যাসেডোনিয়া, জার্মানি, মিশর, কার্থেজ, মৌরতানিয়ায় কিছু অংশ জয় করে আধিপত্য বিস্তার করেছিল। সাথে আরও ছিল নুমিডিয়া, লিবিয়া, আনাতোলিয়া, সিরিয়া, মেসোপটেমিয়া, আর্মেনিয়া, জুরিয়া এবং আরবের কিছু অংশ। বিভিন্ন সম্রাট বৈদেশিক নীতি এবং দেশের আভ্যন্তরীণ ইস্যুতে সফল হয়েছিল। অন্যান্যরা ভৌতিক স্বৈরশাসকের চরিত্রে অভিনয় করেছিল। 3য় শতাব্দীর সামরিক নৈরাজ্য পূর্ব রোমান সাম্রাজ্যকে পশ্চিম রোমান সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন করার দিকে পরিচালিত করে। উভয় অংশই মিলানের এডিক্ট দিয়ে খ্রিস্টানদের অত্যাচারের অবসান ঘটিয়েছিল এবং থিসালোনিকার এডিক্টের মাধ্যমে রোমের বিশপকে ধর্মীয় আধিপত্য প্রদান করেছিল। 476 সালে রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশে ফ্লাভিয়াস ও ড্রোসার সম্রাট রোমিওলাস আগাস্টাসকে যুদ্ধে পরাজিত করে। তারপর পশ্চিম অংশ দখলে যায় ফ্লাভিয়াস ও ড্রোসারের ক্ষমতায় এবং সাম্রাজ্যের পূর্ব অংশ বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছে পরাজিত হয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যে পরিণত হয়। এভাবেই রোমান সাম্রাজ্যের পতন হয়। মধ্যযুগের প্রথম দিকে ইটালিয়ান উপদ্বীপ গোথ, বাইজেন্টাইন্স এবং লম্বার্ডস দ্বারা একাধিক যুদ্ধের লড়াইয়ের মুখোমুখি হয়েছিল। 800 সালে খ্রিস্টমাসের দিন 3য় পোপ লিও জার্মানির শাসক চার্লেমগনকে পবিত্র রোমান সম্রাটের উপাধিতে এবং পাপাল রাজ্যগুলিকে বাদ দিয়ে উত্তর ইটালির সার্বভৌম হিসাবে ঘোষিত করেছিলেন। রোমান পন্টিফ এবং জার্মানির সম্রাট ইটালি এবং ইউরোপের সর্বজনীন শক্তি হয়ে ওঠেন, কিন্তু এরপরে তারা ইনভেস্টিচার কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে এবং তাদের দলগুলির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। 1077 সালে যখন পোপ সপ্তম গ্রেগরি ও তার অনুসারী তাস্কানির মতিদিলার সামনে রোমান সম্রাট চতুর্থ হেনরিকে অপমানজনক হিউমিলিয়েশন অফ ক্যানোসা-তে বাধ্য করা হয়, তখন পোপ আর সম্রাটের দ্বন্দ্ব শেষ পর্যন্ত ইটালিতে সামন্ততান্ত্রিক সাম্রাজ্যবাদের পতনের দিকে ধাবিত করে। এরপর 1177 সালে লেগানানো যুদ্ধের পরে ফ্যাব্রিক বারবারোসা এবং পোপ আলেকজান্ডার তৃতীয়র মধ্যে ভ্যানিসের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর টেম্পোরাল কর্তৃপক্ষের দাবিতে পাপালকে ডিকটায়েসাস পাপেই এবং তৃতীয় লেটারালকে কাউন্সিলরের সামনে হাজির করা হয়েছিল। 12 শতাব্দীর মধ্যে ইটালি কমিউনিটি নামে প্রজাতান্ত্রিক নগর রাষ্ট্রে সংগঠিত হয়েছিল, কিন্তু এর মধ্যে সিসিলি বাদ পড়ে, যা নরম্যানদের দ্বারা গঠিত এবং সম্পূর্ণ
ম্যাগজিওনোটকে অন্তর্ভুক্ত হয়েছিল। 1095 সালে পোপ আরবান দ্বিতীয় প্রথম ক্রুসেডের ডাক দিয়েছিল এবং ভূমধ্য সাগরীয় মেরিটাইম রিপাবলিক যেমন ভেনিস, জেনোয়া, পিসা, অ্যামালফি ইত্যাদি নগর রাষ্ট্রের সাথে ভূমধ্য সাগরীয় বাণিজ্য চালু করেছিল। ফলাফলটি ছিল একটি ইতালীয় বাণিজ্যিক বিপ্লব, যা ইউরোপীয় অর্থনীতিকে কৃষিক্ষেত্র থেকে বাণিজ্যে পরিবর্তন করে এবং ইটালিকে ব্যাংকিং ও বিশ্ববিদ্যালয়ের জন্ম দেয়। 1198 এবং 1215 মধ্যে পোপ ইনোসেন্ট তৃতীয় ফ্রান্সিসকান এবং ডোমিনিকান অর্ডারকে অনুমোদন করে এবং চতুর্থ ক্রুসেডের সময় ভেনিসকে কনস্টান্টিনোপলকে দখল ও লুটপাটের অনুমতি দেয়। ইনোসেন্ট তৃতীয় ইউরোপের বেশ কয়েকটি রাজ্যকে প্যাফাফিপে পরিণত করেছিল এবং জার্মান সম্রাট অটো চতুর্থ সিসিলিয়ান রাজা ফেডরিক দ্বিতীয় এর পরিবর্তে প্রতিস্থাপন করেছিল। ফেডরিক দ্বিতীয় অগ্নি পরীক্ষার পর জীবিত থাকে এবং ইটালিকে পবিত্র রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি বৃহত্তর রাজত্বের সাংস্কৃতিক এবং কৌশলগত কেন্দ্র করে তুলেছিল, যা পবিত্র রোম সাম্রাজ্য এবং ষষ্ঠ ক্রুসেডের পর জেরুজালেমকেও অন্তর্ভুক্ত করে। দ্বিতীয় ফ্রেডরিক মঙ্গল সাম্রাজ্যের অধীনে যেতে অস্বীকার করেছিলেন এবং গোল্ডেন হোর্ডের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা করেছিলেন, তবে জার্মান রাজকুমার এবং ইটালিয়ান প্রজাতন্ত্রের বিরুদ্ধে গৃহযুদ্ধের ফলে 1250 সালে তিনি নিহত হন। 1300 সালে এর কাছাকাছি মধ্যযুগীয় সংস্কৃতির শিখরে ওঠে। এর মধ্যে জিয়াত্তর চিত্ত, দান্তের রচনাসমূহ এবং মার্কো পোলো ভ্রমণের কথা উল্লেখ করা যায়। দ্য ব্ল্যাক ডেথ অ্যান্ড ওয়েস্টার্ন সিজম শেষের দিকে মধ্যযুগের সংকট চিহ্নিত করেছিল। মধ্যযুগ থেকে আধুনিকতার দিকে রূপান্তরকে চিহ্নিত করে রেনেসাঁ শুরু হয়েছিল ফ্লোরেন্স মেডিসি পরিবার দ্বারা শাসিত এবং শিল্প, বিজ্ঞান, অন্বেষণ এবং দর্শনে রূপান্তরিত করে। ইতালিয়া নামের উৎপত্তিটির অনেক সংখ্যক পূর্ব ধারণা আছে এবং এর সমাধানের পথ নিয়ে ইতিহাসবিদরা ও ভাষাবিদরা বিস্তৃত ধারণা দিয়েছেন। অনেকগুলো বর্ণনা থেকে অন্যতম ব্যাখ্যা হলো ইটালিয়া শব্দটি ল্যাটিন ইতালিয়া থেকে এসেছে, যা গ্রিক শব্দ ওস্কান। সার ছিল একটি দক্ষিণ ইতালীয় উপজাতির প্রতীক এবং স্বাধীন ইটালির সামরিক যুদ্ধের সময় রোমান উদ্ধত নেক্রেকে রক্তাক্ত করে বলে প্রায় শোনা যায়। গ্রিক ইতিহাসবিদ ডিওনিসিয়াস অফ হালিকার্নাসাসের মতে লোক কাহিনীর বরাত দিয়ে তিনি ইটালিকে ইটালুস আখ্যা দেন। অ্যারিস্টল, থুসিদিদেসও একই মত দেন। ইটালি নামটি প্রকৃত অর্থে বর্তমান দক্ষিণ ইটালির জন্য প্রযোজ্য, যা অ্যান্টিওচুস অফ সাইরাকাসের মতে ব্রুতিত্তম উপদ্বীপের দক্ষিণ ভাগ বর্তমান ক্যালাব্রিয়া তার সময়ে ইটালি ও অ্যানোট্রিয়া সমর্থক ছিল। এটি লুকানিয়ার কিছু অঞ্চলের জন্য ব্যবহৃত হতো, যা বৃহত্তর অঞ্চলের জন্য গ্রিকরা ইটালিয়াতে ধীরে ধীরে প্রচলন করে, কিন্তু পুরো উপদ্বীপ রোমানরা জয়লাভের আগ পর্যন্ত এর ব্যাপকতা ছিল না। 2 লক্ষ বছর আগে পিলিওলিথিক যুগেও সমগ্র ইটালি জুড়ে আধুনিক সভ্য মানুষের অস্তিত্ব পাওয়া যায়। রোমান পূর্ববর্তী ইটালীয় জাতিসমূহ যেমন উমব্রিয়ান, ল্যাটিন যারা রোমানদের কাছ থেকে আবির্ভূত হয়েছিল, ভস্কি, সামনিক, চেল্টিক এবং লিগুইডারা ছিল ইটালির উত্তরাঞ্চলের বাসিন্দা। অনেকে ছিল ইন্দো ইউরোপীয় গোত্রের, তবে মূল ঐতিহাসিক মানুষগুলো ছিল উত্তরাধিকার সূত্রে ইটরুস্কান, ইলিমিয়ান ও সিসিলীয় শিকানি এবং প্রাক ঐতিহাসিক সার্দিনিয়ান গোত্রের। খ্রিস্টপূর্ব সপ্তদশ থেকে একাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময়ে মাইসেনিয়ান গ্রিকরা ইটালির সাথে সম্পর্ক স্থাপন করে এবং খ্রিস্টপূর্ব অষ্টম সপ্তম শতাব্দীতে গ্রিকরা
সিসিলিয়ার উপকূলের পুরো জায়গা জুড়ে ও ইটালি উপদ্বীপের দক্ষিণ অংশে মানিয়া গ্রেসিয়া নামে উপনিবেশ বস্তি গড়ে তোলে। এদের সাথে ফোনেশিয়ানরাও সার্দিনিয়া ও সিসিলীয় উপকূলে বস্তি নিবাস স্থাপন করে। আনুমানিক খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে প্রাচীন রোমে একটি ক্ষুদ্র কৃষি গোষ্ঠী গড়ে উঠেছিল। পুরো শতাব্দী জুড়ে মেডিটারিয়ান সাগর বেষ্টিত কলোসাল সাম্রাজ্য, যেখানে আদি গ্রিক ও রোমান সংস্কৃতি সমন্বয়ে এক নতুন সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতার একটি অংশ বর্তমান আইন, প্রশাসন, দর্শন এবং কলার মধ্যেই টিকে আছে পশ্চিমীয় সভ্যতার মূল ভিত্তি হিসেবে। 4র্থ শতাব্দীর শেষের দিক হতে 395 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যকে শেষ পর্যন্ত দুটি ভাগে বিভক্ত করা হয়। পশ্চিমা সভ্যতা ওয়েস্টার্ন সিভিলাইজেশন ও প্রাচ্য সভ্যতা ইস্টার্ন সিভিলাইজেশন। পূর্ব ইউরোপের ফ্রাঙ্ক সাদাসিধে উপজাতি, ভ্যান্ডল ধ্বংসকারী উপজাতি, হুন, গোথ, বর্বর উপজাতি এবং অন্যান্যদের জনসংখ্যাধিক্যে পশ্চিমা ভাগ পরিশেষে বিলুপ্ত হয় ও ইটালীয় উপদ্বীপ ত্যাগের মাধ্যমে একটি ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে এবং পরবর্তী 1300 বছরে নগর রাজ্যগুলোতে কলহ দ্বন্দ্ব লেগেছিল। শুধুমাত্র প্রাচ্যরাই বাইজেন্টাইন সাম্রাজ্যই রোমান সম্পত্তির উত্তরাধিকারী হয়ে ওঠে। 6ষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান ও ইস্টুরগতদের হাত থেকে ইটালি পুনরায় জয় করেন। একই শতাব্দীর শেষের দিকে লোমবার্ডদের ও জার্মেনীয় উপজাতিদের অধিক্রমে বাইজেন্টাইন এক্সকার্টেট অফ রেভান্না সহ দক্ষিণ ইটালির অন্যান্য অংশে উপস্থিতি কমতে শুরু করে। লোমবার্ডদের শাসনামলে 8ম শতাব্দীর শেষ ভাগে ফ্রাঙ্কিশ সাম্রাজ্যের চার্লম্যাগন উত্তর ও ইটালির মধ্যভাগের বেশিরভাগ এলাকা শাসিত হয়। ফ্রাঙ্কিশ রাজা মধ্য ইটালির রোম থেকে রেভান্না পর্যন্ত বিস্তৃত করে পোপকে একটি যথাযথ রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করেছিলেন। যদিও তিনি মধ্যযুগের বর্তমান লাৎজিও শহর বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে ছিলেন। 13শ শতাব্দী পর্যন্ত ইটালীয় রাজনীতি জার্মান পবিত্র রোমান সম্রাট এবং পোপ কর্তৃক বেশিরভাগ ইটালীয় রাষ্ট্রগুলো শাসিত হয় ক্ষণস্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। কর্তৃত্বশূন্য অত্যাবশ্যে ইটালীয় অঞ্চল সিনোরিয়া ও মিডিয়েভাল কমুনের মতন প্রতিষ্ঠান গজিয়ে উঠতে দেখেছে। ইটালীয় মিডিয়েভাল নগর রাষ্ট্রে প্রায়ই নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করত, যার ফলে বেশিরভাগ মানুষই চাইত এমন একজন মানুষ যিনি নিয়ম নীতি পুনরায় অধিষ্ঠিত করতে পারেন এবং ব্যক্তি, পরিবার, বংশগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত কমাতে সক্ষম হবেন। বহু সংখ্যক যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ইটালি বিশেষত উত্তরে নগর সভ্যতা ধরে রাখে, যা পরবর্তীতে স্বতন্ত্রতার মধ্য দিয়ে বাণিজ্যিক প্রজাতন্ত্র বিকশিত হয়। নগর রাষ্ট্র ছিল বাস্তবে বণিক শাসক গোষ্ঠীরা, যার তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক এবং শৈল্পিক অগ্রগতি প্রতিপালিত হতো। দ্বাদশ শতাব্দীর উত্তর ইটালির মধ্যে উল্লেখযোগ্য ছিল মিলান, যা লোমবার্ড লীগ নেতৃত্বে জার্মান সম্রাট ফ্রেডেরিক বারবারোসা পরাজিত হয়, যা অবধারিত রূপে কার্যকর প্রক্রিয়ায় উত্তর এবং মধ্য ইটালির শহরগুলোর শাসনতন্ত্র ত্বরান্বিত করে। একই সময়ে ইটালি বিপুল সংখ্যক সমুদ্রবর্তী প্রজাতন্ত্র গড়ে উঠতে দেখেছে। তাদের মধ্যে প্রসিদ্ধ ছিল ভেনিস, জেনেভা, পিজা এবং আমালফি। রাজনৈতিক এবং বাণিজ্যিক সুবিধা নিয়ে এই সকল প্রজাতন্ত্র সক্রিয়ভাবে ক্রুসেডে অংশগ্রহণ করেছিল। পূর্বের বাণিজ্যের জন্য ভেনিস এবং জেনেভা শীঘ্রই ইউরোপের মুখ্য প্রবেশদ্বার হয়ে ওঠে এবং কৃষ্ণ সাগর পর্যন্ত ঔপনিবেশ গড়ে ওঠে।
ও এর প্রায়ই ভূমধ্যসাগরীয় ইসলামী দুনিয়ার সাথে বাইজেন্টাইন সাম্রাজ্যের বাণিজ্য নিয়ন্ত্রিত হতো। তখন মিলান পশ্চিমের লোমবার্ডিকে দখলে নিয়ে ডাচি অফ মিলান নামে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠিত হয়। মধ্যযুগের শেষের দিকে পিয়েদমন্ত একটি অপ্রধান সেভয় রাজ্য থেকে মাঝারি আকারের ডাচিতে পরিণত বিকাশ লাভ করেছিল। ফ্লোরেন্স ইতিমধ্যে একটি পরিপাটি সুগঠিত বাণিজ্যিক এবং অর্থনৈতিক শহররূপে গড়ে ওঠে এবং বহু শতাব্দী পর্যন্ত সিল্ক, পশম, ব্যাংক এবং মণিরত্নের জন্য ইউরোপীয় রাজধানী ছিল। নবম শতাব্দীতে দক্ষিণে সিসিলি একটি ইসলামিক আমিরাত হয়ে ওঠে এবং একাদশ শতাব্দীর শেষ দিকে এটি লোমবার্ড ও বাইজেন্টাইনের অধিকাংশ এলাকা নরমান কর্তৃক জয়লাভের আগ পর্যন্ত সমৃদ্ধশালী ছিল। ক্রমান্বয়ে হাউস অফ ওয়েনেস্টাউফেন, এরপর হাউস অফ আঞ্জো, পঞ্চদশ শতাব্দী হাউস অফ আরাগন থেকে অনেকগুলো জটিল ক্রমান্বিত ঘটনার মধ্য দিয়ে ইটালি একীভূত রাজ্য হিসেবে স্থায়ী ছিল। পূর্বেকার বাইজেন্টাইন প্রদেশ সারাদিনিয়া জুদিকাতি নামে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। আরাগোনিন যারা ইহা জয় করার আগ পর্যন্ত অধিকাংশ দ্বীপগুলো ছিল জেনোয়েস বা পিজানদের অধীনস্থ। আধুনিক সময়ের শুরুর দিকে ইটালির ইতিহাস ছিল বিদেশি শাসন। ফলশ্রুতিতে ইটালীয় যুদ্ধ 1494 থেকে 1559 সাল ইটালি অপেক্ষাকৃত শান্তি দেখেছিল। প্রথম স্পেনের হাবসবুর্গ 1559 থেকে 1713 সাল এবং এরপর অস্ট্রিয়ার হানবুর্গ মহাসড়ক ইটালিতে 1400 থেকে 1700 শতাব্দীতে বারংবার উদিত হতো। ভ্যানিসে 1575 থেকে 1577 সালের প্লেগ রোগে 50,000 লোক শিকার হয় বলে দাবি করা হয়। 1700 শতাব্দীর প্রথমার্ধে প্লেগের কারণে 1,73,000 লোক শিকার হয় বলে দাবি করা হয়েছিল, যা সমগ্র ইটালির লোক সংখ্যার 14%। মিলানের প্লেগের দুরবস্থা দেখা দেয় 1629 থেকে 1631 সালে। লোমবার্ডি ও ভ্যানিস বিশেষত মৃত্যুর হার ব্যাপক হয়। 1656 সালে 3 লক্ষের মতো নেপোলিস অধিবাসী প্লেগে মারা যায়। নেপোলিয়ান যুদ্ধের সময় 1796 থেকে 1814 সালের মধ্যে দেশটির উত্তরাঞ্চল পুনর্গঠন করে ইটালির নতুন রাজ্য গঠন করা হয়। তখন এটি ছিল ফ্রান্স সাম্রাজ্যের একটি খরিদ্দার রাষ্ট্র। যখন উপদ্বীপটির দক্ষিণাঞ্চল জোয়াকিম মুরাদ নেপোলিয়নের ভগ্নিপতি, যিনি ছিলেন নেপলিসের রাজা, 1800 দশকের শেষের দিকে ভিয়েনা কংগ্রেস 1814 সাল পূর্বাবস্থা ফিরিয়ে এনেছিল, যা ইটালির একীভূতিকরণের অংশ হিসেবে উপক্রমিক আন্দোলনের মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি বিপর্যস্ত হয়েছে। ইটালির জাতীয়তাবাদী সেভয়ের ঘরের হাউস অফ সেভয় অনুগত রাজতন্ত্রবাদীদের কর্ম প্রচেষ্টার ফলে সংযুক্ত ইটালি রাজ্য সৃষ্টি হয়, যা ইটালি উপদ্বীপকে চতুর্দিক থেকে ঘিরে রাখে। 1848 সালে সমগ্র ইউরোপ জুড়ে অস্ট্রিয়াতে ঘোষিত ব্যর্থ যুদ্ধ মুক্ত বিপ্লবের আলোড়ন বয়ে যায়। জোসেফ গারিবালদি দক্ষিণ ইটালির প্রজাতন্ত্রীকরণের পক্ষে একীভূতিকরণের কাজ চালিয়ে যান। যখন উত্তর ইটালির পিয়েদমন্ত সার্দিনিয়া রাজতন্ত্রের সরকার ছিলেন কামিল্লো বেনসো কন্তে দি কভোর, যার আকাঙ্ক্ষা ছিল স্বীয় বিধানের একটি সংযুক্ত ইটালির দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সময় অস্ট্রিয়ার সাম্রাজ্যকে সাফল্যের সহিত তৃতীয় নেপোলিয়নকে সাথে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে লোবান্দি ভেনেসিয়া মুক্ত করে, যার ফলে একসময় তুরিন শহর হয়েছে উঠে এই নতুন রাষ্ট্রের রাজধানী। 1865 খ্রিস্টাব্দে রাজধানীটি ফ্লোরেন্সে স্থানান্তরিত হয়। 1866 খ্রিস্টাব্দে দ্বিতীয় এমানুয়েল প্রুসিয়াতে
অস্ট্রো প্রুশিয়ান যুদ্ধের সময় রাজ্যটি ঢেলে সাজান। অতঃপর ইটালির তৃতীয় স্বাধীনতা যুদ্ধের সঞ্চালনের সময় ভ্যানিস সংযোজিত হয়। 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স প্রুশিয়া যুদ্ধের সময় ফ্রান্সের বিপর্যয়ের মতো রোম তার অবস্থান থেকে পরিত্যক্ত হয়। ফলে ইটালি তড়িঘড়ি করে কর্তৃত্ব শূন্যতা পূরণে সার্বভৌম ফ্রান্স থেকে পোপীয় রাষ্ট্র দায়িত্ব নেওয়া হয়। অবশেষে ইটালি একীভূত হয় এবং কিছু সময়ের জন্য ইটালির রাজধানী ফ্লোরেন্স থেকে রোমে স্থানান্তরিত করা হয়। সরকার যতদিন রাজতন্ত্র সরকারের সংসদীয় পদ্ধতি হয়েছিল, লিবারেলরা শাসন করেছিল, ইটালির উত্তরাঞ্চল হয়ে উঠে শিল্পায়িত ও আধুনিকরণ। দক্ষিণ ইটালি এবং উত্তরের গ্রামীণ অঞ্চলগুলো অনুন্নত ও অচল হয়ে যায় এবং লক্ষাধিক সংখ্যক মানুষ শ্রম শিল্পে জড়িত হয়ে পড়ে। কিছু বিদেশ গমন করে। 1848 খ্রিস্টাব্দে সার্দিনিয়ার আলবার্টিন সংবিধি 1861 সালে ইটালির সমগ্র রাজ্যে প্রণয়ন করা হয়, যাতে মৌলিক চাহিদাগুলো সমুন্নত রেখে নির্বাচনী আইনে ভূমধ্যিকারীবিহীন ও অশিক্ষিত সম্প্রদায়ে ভোটের চাহিদা নিশ্চিত করা হয়নি। 1913 সালে সার্বজনীন নির্বাচনী অধিকার গৃহীত হয়। ইটালীয় সোশ্যালিস্ট পার্টি প্রচলিত উদারনীতি ও রক্ষণশীল প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে শক্তি বৃদ্ধি করেছিল। 1913 সালে ইটালীয় সর্বোচ্চ বাস্তব ত্যাগ প্রবাসগমন পৌঁছায়, যখন 8,72,598 জন লোক ইটালি ছেড়ে বিদেশে চলে যায়। 19বিংশ শতকের শুরু বিগত 2 দশক ইটালি সোমালিয়া, এরিথ্রিয়া এবং পরে লিবিয়া ও ডোডেকানিসদের অধীনস্থ করার মধ্য দিয়ে উপনিবেশিক শক্তি গড়ে তোলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি প্রথমবারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল এবং কিন্তু 1915 সালে ট্রিটি অফ লন্ডনের আপোসনামা চুক্তিতে স্বাক্ষর করে এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ও সঙ্গে অটোমান সাম্রাজ্য হতে তেন্ত্র টিএসতে গ্রোজিত জিয়া এবং গ্রাদিস্কা ইস্ট্রিয়া এবং দক্ষিণাত্য দালমাশিয়া পাওয়ার অঙ্গীকার লাভ করে এনান্তে প্রবেশ করে। যুদ্ধের সময় 6.5 লক্ষেরও বেশি ইটালীয় সৈন্য প্রাণ হারায় ও সাথে অর্থনীতি ভেঙে যায়। সাইন্ট জার্মাইন চুক্তি অনুসারে রাপাল্লো ও রোম ইটালি ফিউমে ইটালীয় ভাষায় হাঙ্গেরীয় পোতাশ্রয় সহ অঙ্গীকারকৃত ভূমি লাভ করে, কিন্তু যারা ছাড়া তখন যুগোস্লাভিয়ার অধীনস্থ দালমাশিয়া লাভে ব্যর্থ হয়। জাতীয়তাবাদীরা এই জয়কে বিকলাঙ্গ জয় বলে আখ্যায়িত করেছিল। 1.8 বিলিয়ন জিডিপি নিয়ে ইটালি ইউরোপের চতুর্থ বৃহত্তম ও বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতি। 2020 সালের ইটালীয় অর্থনীতির জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 0.4%। ইটালিতে বিশ্বের বেশিরভাগ বৃহত্তম, প্রাচীনতম এবং আকর্ষণীয় গির্জার অবস্থান রয়েছে। ফুটবল ইটালির সবচেয়ে জনপ্রিয় খেলা। ইটালি 4 বার ফিফা বিশ্বকাপ জিতেছে। ফুটবলের পাশাপাশি আরও বিভিন্ন খেলায় ইটালি অংশগ্রহণ করে থাকে। সান সিরো মিলানে অবস্থিত 75,000 আসন বিশিষ্ট ইটালির বৃহত্তম মাঠ। স্টাডিও অলিম্পিকো রোমে অবস্থিত 70,000 আসন বিশিষ্ট ইটালির অন্যতম গুরুত্বপূর্ণ মাঠ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।